হ্যালো এভরিওয়ান। রিসেন্টলি আসা কিছু নিউজের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট নিউজ হলো সিরিয়ান ফাইটাররা জয়েন করছে রাশিয়া। নাও এটা যথেষ্ট একটা অ্যালার্মিং সাউন্ড করছে, কারণ বিকজ অফ দ্যাট আমরা জানি যে সিরিয়াতে কীভাবে মানুষ মারা গিয়েছিল, কত প্রাণ হারিয়েছিল। তো তার সত্ত্বেও রিসেন্টলি রাশিয়া যেটা বলেছে যে সিরিয়ান ফাইটাররা অলরেডি কিন্তু জয়েন করছে রাশিয়ান ফোর্সকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটা একটা বড় পয়েন্ট হতে পারে, শুধুমাত্র রাশিয়ার কাছে নয়, ইউরোপের কাছেও কিন্তু এটা একটা অ্যালার্মিং সিচুয়েশান হতে পারে। কারণ এটা অন্যান্য মিডিয়া নিউজ পেপারগুলো অলরেডি এটাকে ডিসকাস করছিল, অনেক দিন ধরেই এটা নিয়ে কথা হচ্ছিল, কিন্তু রিসেন্টলি মস্কো টাইমসেও কিন্তু এটা ডিটেলসে ডিসকাস করা হয়েছে যে সিরিয়ান ফাইটাররা কিন্তু জয়েন করছে, এটা পেন্টাগন অলরেডি বলেছে। নাও আমরা যদি ডিটেলসে একটু দেখার চেষ্টা করি যে রাশিয়াতে সিরিয়ান ফাইটাররা জয়েন করার পেছনে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে সিরিয়ান ফাইটাররা বহু বছর ধরে সিভিল ওয়ারের সামনাসামনি হয়েছে। ওখানে মানুষ কিন্তু পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে ফাইটার হয়েছে, কারণ কি তাদের কাছে কোনো অপশান ছিল না। কারণ আমরা জানি যে টোটাল সিরিয়াতে প্রায় 5 লাখের ওপরে কিন্তু সিরিয়ান সিভিল ওয়ারে মানুষ মারা গেছে, এবং অনেকবার এটা নিয়ে কোয়েশ্চেন উঠেছে যে আমেরিকাই কিন্তু এর পেছনে ছিল এই সিরিয়ান সিভিল ওয়ারকে তৈরি করার পেছনে। তো এর ফলে এইখানকার যে মানুষের কাছে কিন্তু একটা বড় সেটব্যাক বলতে পারো যে আমেরিকার এগেনস্টে লড়াই করা, এটা কিন্তু তাদের ইচ্ছে, ডিমান্ড বলতে পারো। যে তার ফলে কি হচ্ছে, পরবর্তীকালে আমরা যখনই দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে, তখন সিরিয়ান ফাইটাররা সব থেকে আগে এসে রাশিয়ার কিন্তু সাপোর্টে কথা বলেছে। এছাড়া আমরা যদি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে প্রায় 15 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত ইউক্রেন কিন্তু রাশিয়া দখল করতে পারেনি। তার পেছনে অনেক রিজন আছে। আমরা ভাবছি যে রাশিয়ার কাছে সেই পরিমাণ ক্ষমতা নেই বা সেই পরিমাণ ক্যাপাবিলিটি নেই, কিন্তু তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এর পেছনে রয়েছে একটা পুরো বলতে পারো যে কনস্পিরেসি, যেটাকে আমরা বুঝতে পারছি না। বাট যদি আমরা রিসেন্ট নিউজ বা রিসেন্ট ইভেন্টগুলোকে একটু মেলাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা প্রি প্ল্যান্ড রয়েছে ইউরোপকে ধরে রাখার জন্য। রাশিয়া বেসিক্যালি ইউক্রেনকে টার্গেট করছে না, এটা বেসিক্যালি ইউরোপকে টার্গেট করছে, যাতে ইউক্রেনকে অটোমেটিক্যালি দখল করা যায়। তো তোমরা জানো যে রিসেন্টলি যখন যে ম্যাপটা এসেছিলো, যেখানে রাশিয়া বেসিক্যালি কিন্তু ইউক্রেনের কোন কোন পার্টগুলো দখল করেছে, তো আমরা দেখেছিলাম যে পুরো ইস্টার্ন সাইড, নর্দার্ন সাইড এবং সাউদার্ন সাইড, এই তিনটে সাইডে কিন্তু রাশিয়া কিন্তু অটোমেটিক্যালি কিন্তু দখল করা স্টার্ট করেছিল। সেটা মারিয়াপোল হোক, খার্কিভ হোক, ডোনাস্ক হোক, প্রত্যেকটা জায়গাতে কিন্তু দখল করেছে। কিন্তু ঠিক মতো করে এখনও পর্যন্ত ওয়েস্টার্ন সাইড কিন্তু দখল করতে পারেনি, বা ওয়েস্টার্ন সাইড কিন্তু ঠিক মতো করে ক্যাপচার করতে পারেনি, বা সেন্ট্রাল পার্ট অফ ইউক্রেন যেটাকে আমরা বলছিলাম, যেটা কিভের পার্ট বলছিলাম, সেটাকেও কিন্তু এখনও পর্যন্ত দখল করতে পারেনি। এর পেছনে ছিল, মেন রিজন ছিল, এর পেছনে রয়েছে আরবান ওয়ারফেয়ার। আরবান ওয়ারফেয়ার কী জিনিস, এটা সম্বন্ধে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। কারণ কি আমরা জানি যে শুধুমাত্র রাশিয়া ওখানে যুদ্ধটা কিন্তু সৈনিকদের এগেনস্টে করছে না, রাশিয়া ওখানে কিন্তু সিটিজেনদের এগেনস্টেও করছে। কারণ কিছুদিন আগেই রিপোর্ট এসেছিল যে সিটিজেনরা ওখানে কিন্তু সমস্ত যে ফাইটার এলিমেন্ট বা যা কিছু রয়েছে, গান বলো, বোম বলো, যা কিছু রয়েছে, সেগুলো কিন্তু ইউজ করছে হচ্ছে সোলজারদের সঙ্গে সঙ্গে। মানে সৈনিকরাও তো লড়াই করছে, তার সঙ্গে সঙ্গে গরিলা ওয়ার মেথডে তারা কিন্তু রাশিয়ান ফোর্সের ওপরেও কিন্তু অ্যাটাকটা করছে। আর যে অ্যাটাকটা যথেষ্ট ভয়ানক অ্যাটাক হয়, কারণ কি সেখানে রাশিয়ান সোলজাররা চায় না যে তাদের কালচারের কোনো মানুষকে কোনোভাবে যাতে অ্যাটাক করতে হয়, কোনোভাবে যাতে তাদের এগেনস্টে যেতে হয়। তো এর ফলে কী হচ্ছে, তারা খুব ধীরে সুস্থে কিন্তু এগোনোর চেষ্টা করছে, কিন্তু সে কারণে দেখতে পাচ্ছে কি যে তারা অনেক বেশি আরবান ওয়ারফেয়ারের সামনাসামনি হচ্ছে, সিটিজেনরা তার এগেনস্টে কিন্তু লড়াই করার সাহস পাচ্ছে। ক্লিয়ার? কিন্তু এবং কিছুদিন আগে তোমরা নিউজে এটাও দেখতে পাবে যে ইউক্রেন বেসিক্যালি কিন্তু প্রিজনার যারা ছিল তাদেরকেও কিন্তু রিলিজ করেছে। নাও এইসব প্রিজনাররা যথেষ্ট খতরনাক হবে, কারণ কি এদেরকে জেলের মধ্যে রাখা ছিল। তো অবভিয়াসলি এরা শুধুমাত্র যে রাশিয়ান ফোর্সের এগেনস্টে লড়াই করবে তা কিন্তু নয়, হতে পারে পরবর্তীকালে রাশিয়ানের সঙ্গে মিশে গিয়ে ইউক্রেনের এগেনস্টেও লড়াই করতে পারে। সো এটা যথেষ্ট কিন্তু একটা অ্যালার্মিং পার্ট বলতে পারা যায়। এছাড়া আরও একটু যদি দেখো যে এই গরিলা ওয়ার যে মেথড, এই মেথড কিন্তু কন্টিনিউয়াসলি স্প্রেড করছে, যার জন্য রাশিয়ান ফোর্সের কাছে কিন্তু যথেষ্ট টাফ হয়ে যাচ্ছে ইউক্রেনকে দখল করা। আর এটার কারণে হতে পারে যে পরবর্তীকালে রাশিয়া আরবান ওয়ারফেয়ারকে ডেভেলপ করার জন্য, আরও ভালোভাবে করার জন্য, হতে পারে রাশিয়ান ফোর্সের জায়গায় এরা সিরিয়ান ফাইটারদেরকে ইউজ করতে পারে। আর যেটা মানে নিউজও আসছে যে সিরিয়ান ফাইটাররা হয়তো পরবর্তীকালে আসতে পারে। আর যদি সিরিয়ান ফাইটাররা কোনোভাবে কানেক্টেড হয়, তো সেখানে আর বিল্ডিং ধ্বংস হবে না, বা সেখানে কোনো আরবান ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হবে না, সেখানে মানুষ মরবে। কারণ এই সিরিয়ান ফাইটাররা কিন্তু বহু বছর ধরে সিভিল ওয়ারের সামনাসামনি হয়েছে, তারা কিন্তু লড়াই করতে জানে, তারা কিন্তু যুদ্ধ করতে জানে, তারা আরবান ওয়ারফেয়ারকে খুব ভালোভাবে শিখেছে। তো এর ফলে ইউক্রেনের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমরা যদি দেখি এখনও পর্যন্ত রাশিয়ান ফাইটারদেরকে যদি দেখি, তাহলে সিরিয়াতেই রাশিয়ান ফাইটার আছে প্রায় 40,000 রাশিয়ান ফাইটার সিরিয়াতেই রয়েছে।
আর সিরিয়াতে তোমরা জানো বাশার আল আসাদ এই মুহূর্তে রয়েছে সিরিয়ান প্রেসিডেন্ট, তার সঙ্গে ভ্লাদিমির পুতিনের রিলেশন বলতে পারো ভাই ভাই সম্পর্ক বলতে পারো। কারণ কি ওখানে বাশার আল আসাদ সিংহাসনে বসে আছে বা ওই কুর্সিটাতে বসে আছে শুধুমাত্র পুতিনের কারণে। যেখানে যেখানে পুতিনের ছবি লাগানো থাকে সেখানে সেখানে বাশার আল আসাদের ছবি সিরিয়াতে লাগানো থাকে। তো উইদাউট ভ্লাদিমির পুতিন সিরিয়াতে কিন্তু বাশার আল আসাদের থাকা সম্ভব নয়। তো এটা তোমরা জানো, তাই জন্যই এটা কিন্তু আমরা জানি যে পরবর্তীকালে রাশিয়া যদি কোনো কিছু স্টেপ নেয় তাহলে আগে কিন্তু তাতে সিরিয়া কিন্তু পার্টিসিপেট করবে, ঠিক আছে। এবং রিসেন্টলি তোমরা দেখেছো যে ইউক্রেনে কিন্তু ফরেন ভলেন্টিয়াররা কন্টিনিউয়াসলি কানেক্ট হচ্ছে এর জন্য, যুদ্ধের জন্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের হয়ে লড়াই করার জন্য আসছে, সেটা ব্রিটেন থেকে হোক, ইউএস থেকে হোক, এবং রিসেন্টলি এটাও রিপোর্ট পাওয়া গেছে যে ইন্ডিয়া থেকেও কিন্তু জয়েন করতে চাইছে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে তাহলে কি ভ্লাদিমির পুতিন এগুলো কিছু জানতো না, এগুলো কিছু সম্বন্ধে আইডিয়া ছিল না, তার কি এটা জানতো না যে ইউক্রেনের সামনাসামনি হতে হবে, সিরিয়ানদের সামনাসামনি হতে হবে? দেখো যখন কোনো বড় লিডার কোনো যুদ্ধের ডিসিশন নেয় সে কিন্তু সমস্ত দিকগুলো বিচার করেই কিন্তু নেয়। আমরা যদি একটু ডিটেলসে ভালো করে দেখার চেষ্টা করি যে ভ্লাদিমির পুতিনের অ্যাকচুয়াল প্ল্যান কী রয়েছে বা কী চিন্তাভাবনা রয়েছে, তাহলে আমরা ইভেন্টগুলোকে আমাদেরকে মেলাতে হবে। যখনই আমরা ইভেন্টগুলোকে মেলাই তখনই আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়াল প্ল্যান কী রয়েছে রাশিয়ার। ওকে, তো রিসেন্টলি রাশিয়া যুদ্ধ করার আগে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার আগে আমি তোমাদেরকে ডেটটা দেখাচ্ছি। ডেটটা হচ্ছে 15 ফেব্রুয়ারি 2022। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 15 ফেব্রুয়ারি 2022। এখানে যেটা হচ্ছে, যেটা নিউজে এসেছিল যে রাশিয়া সেন্ডস ওয়ার প্লেনস টু দ্য সিরিয়া হিউজ নাভাল ড্রিলস ইন মেডিটেরিয়ান সি। নাও এই কোয়েশ্চেনটা এখানে বড় কোয়েশ্চেন তৈরি করে দেয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া সিরিয়ার সঙ্গে মেডিটেরিয়ান সিতে মিলিটারি এক্সারসাইজ করছে, নাভাল এক্সারসাইজ করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যদি একবার এই ম্যাপটাকে ভালো করে ক্লিয়ার করে দেখার চেষ্টা করি, এবং বলতে পারো রাশিয়া কিন্তু সিরিয়ার এই মিলিটারি এক্সারসাইজে রাশিয়ার সবথেকে বড় প্লেন যেগুলো রয়েছে বা বড় ফাইটার জেট যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সেন্ড করেছিল এক্সারসাইজ করার জন্য, যাতে অ্যাক্টিভ রাখা যায়। না যদি আমরা একবার ম্যাপটাকে দেখি তাহলে ম্যাপটাকে দেখলে তুমি দেখতে পাবে এইখানে রয়েছে সিরিয়া, এইটা রয়েছে সিরিয়া, আর এইটা পুরোটা হচ্ছে মেডিটেরিয়ান সি, আর এইখানে সিরিয়া আর হচ্ছে রাশিয়া এখানে কিন্তু মিলিটারি এক্সারসাইজ করছে। তো এর ফলে কি হচ্ছে, ইউক্রেনে যুদ্ধ লাগলে পরবর্তীকালে এটা শিওর ছিল যে ন্যাটো কান্ট্রি এর সাপোর্টে আসতে পারে। তো যার কারণে রাশিয়া কি করছে, এই সব জায়গাতে, সমস্ত জায়গাতে ওয়ার প্লেনসকে ডিপ্লয় করে দিয়েছে। তো যদি কোনো কিছু এদিক ওদিক হয় তাহলে ইমিডিয়েটলি যাতে অ্যাটাক করা যায়, তো তাই জন্য কিন্তু আগে থাকতে কিন্তু স্টেপ নিয়েছে। তো এটা আমরা তখন যুদ্ধ হওয়ার আগে বুঝতে পারিনি, বাট পরবর্তীকালে বুঝতে পারছি যে রাশিয়া সিরিয়া যে নাভাল এক্সারসাইজ সেটা ইমিডিয়েটলি কেন করা হয়েছিল। এছাড়া আমরা যদি আরও একবার ম্যাপটাকে ভালো করে দেখি, এইটা হচ্ছে রাশিয়ার ম্যাপ। না রাশিয়াকে তুমি দেখতে পাচ্ছ এই যত এই যে পার্টগুলো দেখতে পাচ্ছ, জার্মানি, পোল্যান্ড, এই যে কান্ট্রিগুলো দেখতে পাচ্ছ এগুলো ন্যাটো কান্ট্রি। আর বাল্টিক কান্ট্রি কোনটা? ইস্টোনিয়া, লাটাভিয়া, লিথুয়ানিয়া, এগুলো হচ্ছে বাল্টিক কান্ট্রি। এবার তুমি যদি রাশিয়ার ম্যাপটাকে দেখো তাহলে তুমি দেখতে পাবে রাশিয়ার একটা ছোট্ট পার্ট লিথুয়ানিয়ার পাশে কিন্তু রয়েছে। এই জন্য বারবার লিথুয়ানিয়া বলতে থাকে যে রাশিয়া হয়তো পরবর্তীকালে লিথুয়ানিয়াকে দখল করতে পারে। এইখানে একটা ছোট্ট পার্টকে দেখতে পাচ্ছ যেটা কিন্তু রাশিয়ান পার্ট। তো যুদ্ধ হওয়ার কিছুদিন আগে রাশিয়া কী করেছিল, হাইপারসোনিক মিসাইলকে এই বাল্টিক কান্ট্রির কাছে কিন্তু ডিপ্লয় করে দিয়েছিল। যাতে কি হয়েছিল, এই সমস্ত কান্ট্রিগুলো, তো জেনে রাখো এই সমস্ত কান্ট্রিগুলো যেগুলো জার্মানি বলো, পোল্যান্ড বলো, ফ্রান্স বলো, ইউনাইটেড কিংডম বলো, ডেনমার্ক বলো, এই সমস্ত কান্ট্রি, সুইডেন থেকে শুরু করে, নরওয়ে থেকে শুরু করে, এরা সবাই কিন্তু এই হাইপারসোনিক মিসাইলের রেঞ্জের মধ্যে কিন্তু ছিল। তো যে কোনো সময় যে কোনো কিছু হলে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাটাক করতে পারে। তো এটা কিন্তু অলরেডি যুদ্ধের আগেই কিন্তু ডিপ্লয় করে দিয়েছিল। তো এটাও একটা বড় রিজন বলা যেতে পারে যে পুতিন কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব বুঝে সুঝে কিন্তু যুদ্ধটা কিন্তু ঘোষণা করেছে। এছাড়া আমরা যদি দেখি, হ্যাঁ এখানে আরও একটা কথা, এই সমস্ত হাইপারসোনিক মিসাইল কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে কিন্তু করতে পারবে না। কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এই সমস্ত হাইপারসোনিক মিসাইলকে কিন্তু প্রোটেক্ট করতে পারবে না। এই সমস্ত হাইপারসোনিক মিসাইল নিমেষের মধ্যে ধ্বংস করতে পারে যে কোনো কান্ট্রিকে। তো এটা কিন্তু পুতিন অলরেডি ডিপ্লয় করেছিল। আরও যদি রিসেন্টলি আমরা দেখি যে আরও একটা নিউজে আসছিল, তোমরা দেখতেই পাচ্ছ 4 মার্চ 2022 রিপোর্ট। এখানে কি দেখা যাচ্ছিল, এখানে নতুন করে রিপোর্ট আসছিল যে ভেনেজুয়েলা জানো রাশিয়ান পার্ট একটা, বলতে পারো রাশিয়ানের সঙ্গে কিন্তু রাশিয়ান সম্পর্ক কিন্তু ভেনেজুয়েলার সঙ্গে যথেষ্ট ভালো, ঠিক আছে। তো ভেনেজুয়েলাতে কারণ জানো ইউএস আর ভেনেজুয়েলার মধ্যে একটা কিন্তু ক্রাইসিস অলওয়েজ চলতে থাকে। ভেনেজুয়েলা হাইপার ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ওখানকার যে অয়েল সাপ্লাই সেটা অনেকটা বেশি প্রিভেন্ট হয়, প্রবলেম হয় ইউএসের জন্য। তো যখনই ইউএসের কোনো প্রয়োজন হয় তখনই ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক তৈরি করে। নর্মালি রাশিয়ার সঙ্গে
কিন্তু ভেনেজুয়েলার রিলেশন যথেষ্ট ভালো। তো আমরা যদি এইখানে একবার পিকচারটাকে দেখি, ভালো করে ক্লিয়ার করি, তো এইখানে কি করছে রাশিয়া রিসেন্টলি যুদ্ধের আগে, মানে 4 মার্চ রিপোর্ট বলছি আমি, 4 মার্চে রিপোর্টে আসছিল যে ভেনেজুয়েলাতে অলরেডি কিন্তু নিউক্লিয়ার বোম্বার যত রয়েছে, রাশিয়ার কয়েকটা নিউক্লিয়ার বোম্বার অলরেডি ভেনেজুয়েলাতে বেসিক্যালি কিন্তু এস্টাবলিশ করা আছে। এখানে নিউজও দেখতে পাবে, এই রিলেটেড নিউজও এসেছিল, সিএনএন নিউজ এসেছিল যে রাশিয়া বোম্বার্স ইন ভেনেজুয়েলা ইন ফ্রম 2018, 2018 সালের আগে থাকতে, ফ্রম 2018 সাল অনওয়ার্ডস রাশিয়া কিন্তু অলরেডি নিউক্লিয়ার বোম্বার কিন্তু ভেনেজুয়েলাতে এস্টাবলিশ করতে স্টার্ট করেছে। তো তুমি জেনে রাখো ইউএস এখানে রয়েছে, তো অবভিয়াসলি ভেনেজুয়েলাতে নিউক্লিয়ার বোম্বার বসে রয়েছে। তো যে কোনো সময় কোনো কিছু সামান্য এদিক ওদিক হলেই কিন্তু এইখান থেকে কমপ্লিটলি কিন্তু যে কোনো নিউক্লিয়ার বোম্বার কিন্তু অ্যাটাক করতে পারে, যেটা ইউএস কখনো ভাবতেও পারেনি, কখনো চিন্তা ভাবনাও করতে পারবে না। চোখের নিমেষে ইউএসকে কিন্তু নিউক্লিয়ার বোম্বার দিয়ে অ্যাটাক করা যাবে। তো এটা অবভিয়াসলি শো করায় যে পুতিনের দূরদর্শিতাকে, অর্থাৎ ওদিকে মেডিটেরিয়ান সি দিয়ে ন্যাটো কান্ট্রিগুলোকে আটকে দিয়েছে, হাইপারসনিক মিসাইল দিয়ে ব্যাল্টিক কান্ট্রিগুলোকে আটকে দিয়েছে, আর এদিকে নিউক্লিয়ার বোম্বার দিয়ে ইউএসকে কিন্তু প্রোটেক্ট করে দিল। বুঝে গেল? তো এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার আউট করতে পারছি যে পুতিন এগুলো চিন্তা ভাবনা কিন্তু আগে থাকতে করেছিল, যুদ্ধের আগে থাকতে কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু প্ল্যান করেছে। এবং সব থেকে ইন্টারেস্টিং নিউজ যেটা, সেটা হচ্ছে এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ, 15 ফেব্রুয়ারি ডেট দেখতে পাচ্ছ, অর্থাৎ যুদ্ধের 3-4 দিন আগের ঘটনা। সিরিয়ান প্রেসিডেন্টের সঙ্গে ভ্লাদিমির পুতিনের কথা হয় এবং ডিফেন্স মিনিস্টার ডায়লগ হয়। আর সেখানে দেখো এখানে নিউজও আসছিল, রাশিয়ান ডিফেন্স মিনিস্টার মিট সিরিয়ান আসাদ ফর টক্স। মানে কি, ডিফেন্স মিনিস্টারের সঙ্গে কথাবার্তাও হয়েছে যে পরবর্তীকালে তারা যুদ্ধে যাচ্ছে, পরবর্তীকালে এটা হতেও পারে যে হচ্ছে সিরিয়ান ফাইটারদেরকে প্রয়োজন হতে পারে, সিরিয়ান সৈন্যদেরকে প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে পুতিন যেন সিরিয়াকে সবসময় পাশে পায়। তো এই সমস্ত সিনারিওকে যদি আমরা একবার চোখে দেখি ভালো করে, সেটা হচ্ছে সিরিয়ার সঙ্গে কথাবার্তা, নিউক অ্যালার্ট জারি করা, অর্থাৎ নিউক্লিয়ার বোম্বারকে অ্যালার্ট জারি করা, দ্যাট মিনস ভেনেজুয়েলাতে যে নিউক্লিয়ার বোম্বার বসে রয়েছে তাকেও অ্যালার্ট জারি করা, নিউক্লিয়ার বোম্বারকে এস্টাবলিশ করা ভেনেজুয়েলার মতো জায়গাতে, যেটা ইউএস ব্যাকইয়ার্ড বলা হয়, সেখানে নিউক্লিয়ার বোম্বারকে এস্টাবলিশ করা। 2018 থেকে ওখানে নিউক্লিয়ার বোম্বারকে এস্টাবলিশ করছে। রাশিয়ান সিরিয়া এক্সারসাইজ, যুদ্ধের কদিন আগে রাশিয়া সিরিয়ার মধ্যে মিলিটারি ড্রিলস, হাইপারসোনিক মিসাইলকে ডিপ্লয় করে দেওয়া ব্যাল্টিক কান্ট্রিতে, যার কারণে যত ব্যাল্টিক কান্ট্রি রয়েছে, সেটা লিথুয়ানিয়া হোক, রোমানিয়া হোক, এস্টোনিয়া হোক, এই সমস্ত কান্ট্রি যাতে ওই মিসাইল জোনের মধ্যে আসতে পারে, এবং ন্যাটো কান্ট্রিও যাতে, ন্যাটো কান্ট্রির প্রত্যেকটা ক্যাপিটাল যাতে এই রেঞ্জের মধ্যে আসতে পারে, সেটাকে তৈরি করে দেওয়া। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে ইউক্রেনকে ইমিডিয়েটলি অ্যাটাক না করে ধীরে সুস্থে অ্যাটাক করা। এটা পরিচয় দিচ্ছে যে ইউক্রেন চাইলে যে কোনো সময় ফল হতে পারে, বাট এটা ইউক্রেন নয়, ইউরোপকে কিন্তু এটা একটা হচ্ছে বেসিক্যালি কিন্তু সেটব্যাক দেওয়া হচ্ছে যে ওরা চাইলে যা কিছু করতে পারে না, স্যাংশন লাগিয়ে হোক, যা কিছু করে হোক, করা যায় না। ইউক্রেন রাশিয়া ভালো করে জানে যখন খুশি দখল করতে পারবো, তাই জন্য সাজিয়ে গুছিয়ে প্রথমে কিন্তু এই জিনিসগুলোকে তৈরি করেছে। সেটা মিসাইল হোক, নিউক্লিয়ার বোম্বার হোক, বা আমরা দেখতে পাই মিলিটারি এক্সারসাইজ হোক, সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আগে ডেভেলপ করছে, তারপরে ইউক্রেনকে ধীরে ধীরে দখল করছে। সো আশা করছি তোমরা বুঝতে পারলে পুরো ভিডিওটার মাধ্যমে যে পুতিন কী করতে চলেছে, ইউরোপকে কীভাবে প্ল্যান করেছে, স্ট্র্যাটেজি তৈরি করেছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুবান্ধবের সঙ্গে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।